হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি ক্লাস 10-এর জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় নামক অধ্যায়টি থেকে স্নায়ু গ্রন্থি পোর্শন থেকে শুরু করব। তো প্রথমেই আমরা শুরু করব স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন, তারপর শুরু করব স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস, তারপর আসবো স্নায়ুতন্ত্রের প্রকারভেদ বা টাইপস অফ নার্ভাস সিস্টেম, টাইপস অফ আ নার্ভাস সিস্টেম, এবং সেই টাইপসের মধ্যে প্রথম ভাগ তথা মস্তিষ্ক। তো এরপর আমরা একে একে প্রথম থেকে শুরু করব, তথা স্নায়ু গ্রন্থি থেকে আমরা একে একে পড়ানো শুরু করব। আমরা দেখব স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন। তাহলে প্রথমেই আমরা লিখি স্নায়ু গ্রন্থি। স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন কাকে বলে না, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের পোর্শনে, অর্থাৎ ধরা যাক এইখানে যদি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থাকে, তো সেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কিছু কয়েকটি স্নায়ু কোষ থাকে। সেই স্নায়ু কোষের কোষ দেহগুলি, স্নায়ু কোষের তো কোষ দেহ থাকে, সেই কোষ দেহগুলি কি হয় না কিছুটা স্ফীত হয়ে যায়। সেই কোষ দেহগুলি কিন্তু যোগকলার আবরণী দ্বারা পরিবেষ্টিত থাকে, অর্থাৎ এই ধরা যাক এটি একটি কোষ দেহ, তো এর বাইরের আবরণটি কিন্তু যোগকলা দ্বারা পরিবেষ্টিত থাকে এবং এটি একটি স্ফীত গ্রন্থি সৃষ্টি করে। এটি একটি দেখতে গ্রন্থির মতো এবং এটি স্ফীত গ্রন্থি সৃষ্টি করছে। তখন এই সমস্ত স্নায়ু গ্রন্থিগুলিকে বলা হচ্ছে নার্ভ গ্যাংলিয়ন। তাহলে আবার ডেসক্রাইব করে দিই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে, তাহলে এটি কোথায় আমরা দেখতে পাই না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আমরা দেখতে পাই। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোথায় না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে যে সমস্ত স্নায়ু কোষগুলি থাকে, সেই সমস্ত স্নায়ু কোষের কোষ দেহ, তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে থাকা যে স্নায়ু কোষ থাকে, সেই সমস্ত স্নায়ু কোষের কোষ দেহগুলি যোগকলার আবরণী দ্বারা পরিবেষ্টিত হয়, এবং কিছুটা ঈষৎ স্ফীত হয়ে গ্রন্থি সৃষ্টি করে। সেই গ্রন্থিগুলিকেই বলা হচ্ছে কি না স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন। তাহলে স্ফীত কোষ দেহগুলিকেই বলা হচ্ছে নার্ভ গ্যাংলিয়ন। স্ফীত কোষ দেহগুলিকেই বলা হচ্ছে নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি। এরপর স্নায়ু গ্রন্থির কাজ আমরা দেখব। স্নায়ু গ্রন্থির কাজ কি? নার্ভ গ্যাংলিয়নের প্রধানত দুটি কাজ রয়েছে। কি কি না স্নায়ুকে সৃষ্টি করা, অর্থাৎ স্নায়ু গ্রন্থি থেকেই স্নায়ু সৃষ্টি হচ্ছে, স্নায়ু তৈরি হচ্ছে কোথা থেকে? স্নায়ু গ্রন্থি থেকে। স্নায়ুকে সৃষ্টি করা এবং এক প্রকার বিশেষ রসকে ক্ষরণ করা, যে রসটিকে বলা হয় নিউরোসিক্রেশন। এক প্রকার বিশেষ রসের সিক্রেশন করা বা ক্ষরণ করা, যাকে বলা হচ্ছে নিউরোসিক্রেশন, অর্থাৎ নিউরোসিক্রেশনে সহায়তা করা। তাহলে এই দুটি হলো স্নায়ু গ্রন্থির প্রধান কাজ। এক, স্নায়ু সৃষ্টি করা, স্নায়ুকে তৈরি করা, স্নায়ু গ্রন্থি থেকেই স্নায়ু তৈরি হয়, এবং নিউরোসিক্রেশনে সহায়তা করা, অর্থাৎ এক প্রকার বিশেষ রসের ক্ষরণে সহায়তা করা। এই হলো স্নায়ু গ্রন্থির কাজ। এরপর আমরা আলোচনা করব স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস। তাহলে আমরা এখানে লিখি স্নায়ু সন্নিধি অথবা যার আরেক নাম হলো সাইন্যাপস। সাইন্যাপস কাকে বলে না দুটি নিউরনের সংযোগস্থলে, ধরা যাক এইটি দুটি নিউরন, তো এই দুটি নিউরনের সংযোগস্থলে কয়েকটি একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু হয়। দুটি নিউরনের সংযোগস্থলে কি হয় না একটা নিউরন শেষ হচ্ছে, এই নিউরনটা এখানে শেষ হচ্ছে এবং এই নিউরনটা এখানে শুরু হচ্ছে। তাহলে দুটি নিউরনের সংযোগস্থলে যখন একটি নিউরনের শুরু শেষ হয় এবং অপর নিউরনটি শুরু হয়, তখন সেই মধ্যবর্তী অঞ্চলটিকে বলা হয় স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস। তাহলে এর অবস্থান বললে আমরা কি বলবো না দুটি নিউরনের সংযোগস্থল, দুটি নিউরনের সংযোগস্থলকে আমরা বলবো সাইন্যাপস
বা স্নায়ু সন্নিধি, তাহলে দুটি নিউরনের সংযোগস্থল। এরপর এই স্নায়ু সন্নিধি তাহলে কোথায় অবস্থান করে, সেই একই উত্তর, না দুটি নিউরনের সংযোগস্থলে অবস্থান করে। এরপর এই চিত্রের ক্ষেত্রে আমরা দেখব যে ধরা যাক এটি একটি নিউরন, তো সেই নিউরনের অ্যাকশন হলো এটা, এবং তাহলে এটা তার অ্যাকশন হলে পরবর্তী নিউরনের ক্ষেত্রে সেই ওপরের এই পার্টটি হবে ডেনড্রাইট বা ডেনড্রন, যেখান থেকে ডেনড্রনের ভাগ তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে ডেনড্রাইট, মানে ডেনড্রনের যে শাখা প্রশাখা তাদেরকেই তো ডেনড্রাইট বলা হচ্ছে। তাহলে একটি নিউরনের ক্ষেত্রে এই অংশটিকে বলা হচ্ছে অ্যাকশন এবং অপর নিউরনের ক্ষেত্রে এই অংশটিকে বলা হচ্ছে ডেনড্রাইট। এরপর আমরা দেখব সেই যে নিউরনটা এখানে শেষ হচ্ছে সেই নিউরনের তলার দিকে কিছু ভেসিকল দেখতে পাওয়া যায়, এই যে এরকম গোল গোল কিছু ভেসিকল দেখতে পাওয়া যায়, যে ভেসিকলগুলোকে বলা হয় সাইন্যাপটিক ভেসিকল। এরপর আমরা বলবো তাহলে গঠনের মধ্যে আমরা এইগুলোকে বলতে পারি, কি বলতে পারি আরো একবার বলে দিই, না সাইন্যাপস প্রধানত অ্যাকশনের শেষ প্রান্ত এবং ডেনড্রনের শুরু নিয়ে গঠিত হয়। বোঝা গেছে যে আগেও বলেছি যে দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হচ্ছে স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস। তাহলে এক্ষেত্রে কি হয়, না একটি নিউরন শেষ হয় অপর নিউরন শুরু হয়, তাহলে একটি নিউরনের শেষ প্রান্ত মানে একটি নিউরনের প্রধানত অ্যাকশনের শেষ প্রান্ত এবং ডেনড্রনের শুরু নিয়ে গঠিত হয়। এরপর আমরা বলতে পারি যে অ্যাকশন এবং ডেনড্রনের মিলনস্থলে কিছুটা ফাঁক থাকে, এই যে এই ফাঁকটি, যে ফাঁকটিকে আমরা বলতে পারি সাইন্যাপটিক ক্লেফট। তাহলে কাকে বলে, না দুটি নিউরনের সংযোগস্থলে যে ছোট ফাঁক থাকে তাকে বলা হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট বা সন্নিধি প্রণালী। সাইন্যাপটিক ক্লেফটের অপর নাম কি, সাইন্যাপটিক ক্লেফট, যার অপর নাম হলো কি না সন্নিধি প্রণালী। এরপর আমরা বলতে পারি যে অ্যাকশনের সাইন্যাপটিক ভেসিকল থাকে। সাইন্যাপটিক ভেসিকল কি, না অ্যাকশনের শেষ প্রান্তে কিছু ছোট ছোট ভেসিকল দেখতে পাওয়া যায়, কিছু গোল্লা গোল্লা ভেসিকল দেখতে পাওয়া যায়, তাদেরকে বলা হচ্ছে সাইন্যাপটিক ভেসিকল। তো এই সাইন্যাপটিক ভেসিকলে এক প্রকার কেমিক্যাল থাকে, যাকে বলা হচ্ছে, যার নাম কি না অ্যাসিটাইল কোলিন। তাহলে এই সাইন্যাপটিক ভেসিকলের মধ্যে এক প্রকার কেমিক্যাল থাকে যার নাম হলো কি অ্যাসিটাইল কোলিন। এই অ্যাসিটাইল কোলিন কি, অ্যাসিটাইল কোলিন হলো এক প্রকার নিউরোট্রান্সমিটার, যার মাধ্যমে কি হয়, এই নিউরোট্রান্সমিটারের কাজ কি, নিউরোট্রান্সমিটারের কাজ হলো এই নিউরোট্রান্সমিটারের মাধ্যমে কি হয়, স্নায়ু স্পন্দন অ্যাকশন থেকে ডেনড্রনে বাহিত হয়। এখানে দেখিয়েছি আমি স্নায়ু স্পন্দন বাহিত হচ্ছে, কার মাধ্যমে বাহিত হচ্ছে, অ্যাসিটাইল কোলিনের মাধ্যমে বাহিত হচ্ছে। সেই অ্যাসিটাইল কোলিন কি, অ্যাসিটাইল কোলিন হলো এক প্রকার নিউরোট্রান্সমিটার এবং এর মাধ্যমে কি হচ্ছে, এই অ্যাসিটাইল কোলিনের মাধ্যমে অ্যাকশন থেকে ডেনড্রনের মধ্যে স্নায়ু স্পন্দন পরিবাহিত হচ্ছে। এরপর এখানেই আমরা জানবো তাহলে যে নিউরোট্রান্সমিটার কি, না নিউরোট্রান্সমিটার হলো এক প্রকার কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ যেটি এক নিউরন থেকে অপর নিউরনে বা পেশির মধ্যে স্নায়ু স্পন্দনে পরিবহন করে। তাহলে নিউরোট্রান্সমিটারের কাজ কি, স্নায়ু স্পন্দন পরিবহন করা, স্নায়ু স্পন্দনের পরিবহন, এটি হলো নিউরোট্রান্সমিটার একটি গুরুত্বপূর্ণ কাজ, যার মাধ্যমে কি হয়, স্নায়ু স্পন্দন একটা নিউরন থেকে অপর নিউরনে ট্রান্সফার হয়। এরপর এই নিউরোট্রান্সমিটারের উদাহরণ বললে আমরা কি বলবো, অ্যাসিটাইল কোলিন। এরপর আরেকটি টার্ম আছে আমাদের যাকে বলা হয় নিউরো হরমোন। নিউরো হরমোন কাকে বলে আমরা এখানে লিখতে পারি যে নিউরো হরমোন। নিউরো হরমোন কি, না নিউরো হরমোন কি করে, স্নায়ু কোষ থেকে যে হরমোন নিঃসৃত হয়, স্নায়ু কোষ বা নিউরন থেকে যে হরমোন নিঃসৃত হয় তাকে বলা হচ্ছে নিউরো হরমোন। নিউরো হরমোনের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভ্যাসোপ্রেসিন, এডিএইচ
আর ভ্যাসোপ্রেসিন। ইত্যাদি ইত্যাদি হলো নিউরো হরমোনের উদাহরণ। এরপর আমরা তাহলে বলতে পারি সাইন্যাপসের কাজ কি। সাইন্যাপসের মাধ্যমে কি হয়, তাহলে একটি নিউরন থেকে অপর নিউরনে স্নায়ু স্পন্দন পরিবহিত হচ্ছে। তার মানে এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হলো স্নায়ু স্পন্দনের পরিবহন। স্নায়ু স্পন্দন পরিবহন, এটি হলো সাইন্যাপসের প্রধান কাজ। তাহলে এর ফলে কি হয় না, স্নায়ু উদ্দীপনা কি হয়, কোষ দেহ থেকে অ্যাকশনের মাধ্যমে প্রাক সন্নিধি স্ফীতিতে পৌঁছয়। তারপর কি হয়, অ্যাসিটাইলকোলিন পূর্ণ থলিগুলি উদ্দীপ্ত হয়। এই যে থলিগুলো হয়, অ্যাসিটাইলকোলিন যে পূর্ণ থলিগুলো থাকে সেগুলো উদ্দীপ্ত হচ্ছে। সেগুলো উদ্দীপ্ত হওয়ার পর সেগুলো বিদীর্ণ হয়ে যায়, অর্থাৎ ফেটে যায়। এই থলিগুলো ফেটে যায়। থলিগুলো ফেটে যাওয়ার পর কি হয় না, সেখান থেকে উদ্দীপনাগুলি কি হয়, ফলে অ্যাসিটাইলকোলিন মুক্ত হয়ে যায়। অ্যাসিটাইলকোলিন মুক্ত হয়ে যাওয়ার পর প্রাক সন্নিধি যে পর্দা থাকে, একটা যে পর্দা থাকে, সেই পর্দা ভেদ করে চলে যায়। সেই পর্দা ভেদ করে সন্নিধি প্রণালীতে আসে, এই জায়গাটায় আসে। সেই সন্নিধি প্রণালী থেকে উদ্দীপনা কি হয়, নিউরোট্রান্সমিটারের মাধ্যমে পরবর্তী নিউরনের মধ্যে পৌঁছয় এবং তার ফলে কি হয়, স্নায়ু স্পন্দন পরিবাহিত হয়। তাহলে এক্ষেত্রে কি আমরা বলতে পারি যে স্নায়ু স্পন্দন একমুখী। তাই স্নায়ু স্পন্দন একমুখী হওয়ায় সাইন্যাপসকে কি বলা হয় না, শারীরবৃত্তীয় ভাল্ব। এই সাইন্যাপসকে কি বলতে পারি আমরা, শারীরবৃত্তীয় ভাল্ব। শারীরবৃত্তীয় ভাল্ব। শারীরবৃত্তীয় ভাল্ব তাহলে কাকে বলতে পারি না, শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয় সাইন্যাপসকে। কেন না, স্নায়ু স্পন্দন এক্ষেত্রে একমুখী, মানে অর্থাৎ একমুখে পরিবাহিত হয়, তাইকে বলা হয় শারীরবৃত্তীয় ভাল্ব। আচ্ছা, এরপর আমরা দেখব কি না, স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। স্নায়ুতন্ত্রকে ক ভাগে ভাগ করা যায়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্নায়ুতন্ত্রকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার প্রত্যেক ভাগকে আবার 2 ভাগে ভাগ করা যায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের 2টো ভাগ, যথা মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড নিয়ে তৈরি হয়েছে কি না, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। পরবর্তী আসছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্রেরও 2টি ভাগ, যথা করটিক স্নায়ু আর সুষুম্না স্নায়ু। মানে কতগুলি করটিক স্নায়ু আছে, 12 জোড়া, 12 পেয়ার্স করটিক স্নায়ু আছে এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু রয়েছে। এরপর আসবো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকেও আবার 2 ভাগে ভাগ করা যায়, তথা সমবেদী স্নায়ুতন্ত্র এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্র। তাহলে সমবেদী স্নায়ুতন্ত্রকে বলা হয় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্রকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো এই হলো স্নায়ুতন্ত্রের প্রকারভেদ বা টাইপস অফ স্নায়ুতন্ত্র। এরপর আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে একে একে শুরু করব। এরপর আমরা দেখব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভাগ বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি নিয়ে তৈরি হয়। তো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই ছবিতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের 2টি ভাগ রয়েছে, যথা মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। তো এই গোলাকার অংশটিকে আমরা বলছি মস্তিষ্ক এবং মস্তিষ্কের পরবর্তী যে সরু নলের মতো অংশটিকে আমরা বলছি সুষুম্নাকাণ্ড। তো এই মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড নিয়ে তৈরি হয়েছে কি না, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমরা এখানে লিখতে পারি যে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড নিয়ে তৈরি হয়েছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই মস্তিষ্কের 3টি অংশ রয়েছে, যথা গুরু মস্তিষ্ক, অর্থাৎ প্রধান যে অংশটি তাকে বলা হচ্ছে গুরু মস্তিষ্ক। এই অংশটিকে বলা হচ্ছে মধ্য মস্তিষ্ক এবং এই স্ফীত অংশটিকে বলা হচ্ছে লঘু মস্তিষ্ক। এবং এই লঘু মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্কের তলা থেকে যেখান থেকে সুষুম্নাকাণ্ড তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে সুষুম্না শীর্ষ। তো এই হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এরপর আমরা মস্তিষ্কের যে গঠন সেগুলো একটু মানে বেসিক জিনিসটুকু আমরা একটু পড়ে নেব। কি রয়েছে না, মস্তিষ্ক কোথায় থাকে, মস্তিষ্ক করটির মধ্যে থাকে বা যাকে বলা হচ্ছে মাথার খুলি। তাহলে মানুষের মস্তিষ্কটি করটির মধ্যে সুরক্ষিত থাকে এবং মানুষের মস্তিষ্কটি ত্রিস্তরীয় একটি আবরণ দ্বারা আবৃত থাকে, যে আবরণটির নাম হলো মেনিনজেস। তাহলে মেনিনজেস কি, ত্রিস্তরীয় একটি আবরণ, 3টি স্তর থাকে, যে স্তরগুলির নাম আমরা একে একে যদি বলি তাহলে আমরা বলতে পারি
যে ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার। এই হলো মস্তিষ্কের যে আবরণ, সেই আবরণের তিনটি স্তর। এটি ত্রিস্তরীয় আবরণ, মেনিনজেস হলো ত্রিস্তরীয় আবরণ। তাহলে মানুষের মস্তিষ্কের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলি কি কি? মানুষের মস্তিষ্কের দ্বারা কতগুলি কাজ নিয়ন্ত্রিত হয়, যথা প্রধান কাজ কি না বুদ্ধি, চিন্তা, স্মৃতি, শ্রবণ, দর্শন, ঘ্রাণ, চাপ, তাপ, স্পর্শ ইত্যাদি বিভিন্ন কাজগুলি বা বিভিন্ন অনুভূতিগুলি মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের মানবদেহের ক্ষেত্রে। তো এরপর আমরা বলতে পারি যে না মানুষের মস্তিষ্কে কতগুলি স্নায়ু কোষ থাকে। এরপর আমরা দেখব যে মানুষের মস্তিষ্কে কতগুলি স্নায়ু কোষ থাকে। মানুষের মস্তিষ্কে প্রায় 10,000 কোটি স্নায়ু কোষ থাকে। মানুষের মস্তিষ্কে যতগুলি স্নায়ু কোষ থাকে ততোধিক নিউরোগ্লিয়া থাকে। তাহলে আমরা বলতে পারি যে নিউরোগ্লিয়া ইজ গ্রেটার দ্যান স্নায়ু কোষ। কোথায় না মানুষের মস্তিষ্কের ক্ষেত্রে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে মানুষের তার মস্তিষ্কের ওজন কত হয়? 1.36 কেজি। এই মস্তিষ্কের তিনটি প্রধান অংশ রয়েছে, যথা অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেন, মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন এবং পশ্চাৎ মস্তিষ্ক বা হিন্ড ব্রেন। এরপর আমরা মস্তিষ্কের বিভিন্ন ভাগগুলি দেখে নেব। তো মস্তিষ্ককে ক ভাগে ভাগ করা হয়েছে? আগেই বলেছি মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করা হয়েছে, তা অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ককে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, তা টেলেনসেফালন এবং ডাইনসেফালন। তো টেলেনসেফালনের থেকে টেলেনসেফালন থেকে কি তৈরি হয়েছে বা টেলেনসেফালনের মেন পার্ট কোনটা না গুরু মস্তিষ্ক বা যাকে বলা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। তাহলে টেলেনসেফালনের মেন পার্ট হলো গুরু মস্তিষ্ক, যার অপর নাম সেরিব্রাল কর্টেক্স। এবং অপর একটি ভাগ কি অগ্র মস্তিষ্কের, যেটি ডাইনসেফালন। ডাইনসেফালন থেকে 2টি অংশ তৈরি হয়েছে, অর্থাৎ থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। থ্যালামাস এবং হাইপোথ্যালামাস এই 2টি অংশ কোথা থেকে তৈরি হয়েছে না ডাইনসেফালন থেকে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস তৈরি হয়েছে। এরপর আসছি মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন। মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালনের কোনো ভাগ নেই। পরবর্তীতে আসবো আমরা পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক বা যাকে আমরা বলেছিলাম হিন্ড ব্রেন। তো পশ্চাৎ মস্তিষ্ককে 2 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ মেটেনসেফালন এবং মাইলেনসেফালন। তো মেটেনসেফালন থেকে কি তৈরি হয়েছে? মেটেনসেফালন থেকে তৈরি হয়েছে পন্স এবং লঘু মস্তিষ্ক। তাহলে পন্স এবং লঘু মস্তিষ্ক তৈরি হয়েছে মেটেনসেফালন থেকে, এবং মাইলেনসেফালন থেকে কি তৈরি হয়েছে না সুষুম্না শীর্ষ। আমরা যে ছবিতে দেখিয়েছিলাম সুষুম্না শীর্ষ, এটি কোথা থেকে তৈরি হয়েছে না মাইলেনসেফালন থেকে। তো এই হলো মস্তিষ্কের বিভিন্ন অংশ। আজকে আমি এখানেই আমার ক্লাস শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমি মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং তার ছবি তোমাদের সাথে দেখিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি একটু ভালো করে দেখো, তাহলে তোমরা প্রত্যেকটি পার্ট ভালো করে বুঝতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।